আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। ডিসেম্বর থেকে মার্চের মধ্যে নির্বাচন, বিবিসিকে বললেন প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগ অংশ নেবে কিনা দলটির সিদ্ধান্ত ও চূড়ান্ত করবে ইসি মন্তব্য। এবছর জাতীয় নির্বাচন আয়োজন কঠিন বলে মনে করেন নাহিদ ইসলাম। সরকার জননিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করতে পারেনি দাবি। স্থানীয় সরকারের আগে সংসদ নির্বাচন চায় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। স্থানীয় নির্বাচনের মাধ্যমে ফ্যাসিবাদ ফিরে আসার শঙ্কা। এবং 2 যুগ পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আবারও মুখোমুখি ভারত নিউজিল্যান্ড। ভারতের লক্ষ্য প্রতিশোধ, 2 ঘন্টায় শেষ ফাইনালের সব টিকিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম প্রিয় দর্শক। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। এবছর ডিসেম্বর থেকে 2026-এর মার্চের মধ্যে জাতীয় নির্বাচন হতে পারে এমন প্রত্যাশার কথা জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত তাদেরকেই নিতে হবে এবং কারা ভোটে অংশ নিতে পারবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। মোস্তফা মল্লিকের রিপোর্ট। বিবিসি বাংলা, স্কাই নিউজ সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকারের পর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবার সাক্ষাৎকার দিয়েছেন ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে। ঢাকায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে দেয়া সাক্ষাৎকারটি বৃহস্পতিবার বিবিসির অনলাইন ও ইউটিউব চ্যানেল সহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরে অথবা আগামী বছরের মার্চের মধ্যে জাতীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সংবিধান সংশোধন, নির্বাচন কমিশন পুনর্গঠন এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ নিশ্চিত করতে 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের মার্চের মধ্যে নির্বাচন হতে পারে। নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা এ প্রসঙ্গেও কথা বলেন অধ্যাপক ইউনূস। আমি সেটি বলার কে? আওয়ামী লীগ নির্বাচন করতে চাই কিনা সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে। আমি সেই সিদ্ধান্ত নিতে পারি না। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় কে নির্বাচনে অংশ নেবে। ভারত ও পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়েও প্রশ্নের উত্তর দেন প্রধান উপদেষ্টা। যে কোনো সময়ের চেয়ে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। বাংলাদেশিদের এবং ভারতীয়দের বিশ্বাস একই রকমের। আমরা একে অপরকে বিচ্ছিন্ন করতে পারি না। কিছু কিছু সময় সমস্যা হয়, মিডিয়ায় গুজব প্রতিদিন হচ্ছে। এগুলো দিয়ে বাংলাদেশ ভারতের সম্পর্ক নির্ভর করে না। অধ্যাপক ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর অগ্রাধিকার ছিল আইনশৃঙ্খলা ও ধ্বংসস্তূপে পরিণত অর্থনীতিকে পুনরুদ্ধার করা। তিনি বলেন, গত 16 বছরের এক টর্নেডোতে সব উড়ে গিয়েছিল। অন্তর্বর্তী সরকার এখন ভাঙা টুকরোগুলো জড়ো করছে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তী সরকার দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপির গণমানুষের ইফতার আয়োজনে তিনি বলেন, সমাজে অস্থিরতা চলছে, কেউ যেন আইন হাতে তুলে নিতে না পারে সেজন্য পুলিশকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এবছর দেশের জাতীয় নির্বাচন হওয়া কঠিন বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সদ্য সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকার জনগণের পুরোপুরি নিরাপত্তা এখনও নিশ্চিত করতে পারেনি। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, গত 7 মাসে সবাই প্রত্যাশা করেছিল রাজনৈতিক ব্যবস্থা, আইন ও শাসন স্বল্পকালীন সংস্কারের মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত হবে, কিন্তু তা একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত হলেও আশানুরূপ হয়নি। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক ব্যবস্থা বিবেচনায় এ বছর জাতীয় নির্বাচন আয়োজন কঠিন বলেই মনে করছেন তিনি। তবে নির্বাচন যখনই হয় তখনই জাতীয় নাগরিক পার্টি অংশ নিতে প্রস্তুত বলে জানান নাহিদ ইসলাম। সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে এনসিপির মাসব্যাপী গণমানুষের ইফতার আয়োজনে অংশ নেন নাহিদ ইসলাম। মানুষ যাতে নিরাপদে তার
যে বাসায় ফেরত যেতে পারে নিরাপদে, সড়কের যাতে নিরাপত্তাটা থাকে, সেই বিষয়গুলো সরকার নিশ্চিত করবে, এটা আমাদের প্রত্যাশা থাকবে। আমাদের সমাজে এখন আমরা নানা রকম অস্থিরতা দেখতে পাচ্ছি, আইন শৃঙ্খলার পরিস্থিতিরও উন্নয়ন ঘটেনি আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী। তিনি বলেন, এখনও আইন শৃঙ্খলার যথেষ্ট উন্নতি হয়নি। পুলিশের কাজ পুলিশকে করতে দিতে হবে বলেও জনসাধারণের প্রতি আহ্বান জানান তিনি। তো আমাদের আহ্বান থাকবে এবং আমাদের প্রত্যাশা থাকবে, আমরা সকলেই সহযোগিতা করব এবং পুলিশকে অবশ্যই সক্রিয় হতে হবে, পুলিশের কাজটা পুলিশকেই করতে দিতে হবে। আমরা নিজেরা কেউ আইন হাতে তুলে নেব না এবং শান্তি, সম্প্রীতি এবং সহনশীলতার চর্চাটা আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে আসলে করতে হবে এবং সকলে মিলেই আমরা এই সময়টা কাজে লাগাবো যাতে আমাদের দেশের সামনের দিকে সমৃদ্ধিটা হয়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, গণমানুষের পাশে থাকবে জাতীয় নাগরিক পার্টি। সবকিছুই আমরা এই দেশের শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। স্থানীয় সরকারের আগে জাতীয় সংসদ নির্বাচন চায় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে ফেসিবাদ ফিরে আসার সাথে দেশে নতুন করে সংঘাত শুরু হতে পারে বলে মনে করেন তারা। আর জামাতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি মনে করে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে মাঠ পরীক্ষা করে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা হোক। আগে জাতীয় সংসদ নির্বাচন মেনে নেবে না বলেও জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। বিস্তারিত তাফহিমুল ইসলামের রিপোর্টে। ২৪-এর গণ অভ্যুত্থানের পর ইউনিয়ন পরিষদ বাদে আওয়ামী লীগ সরকারের সাথে পতন হয় স্থানীয় সরকারের প্রতিনিধিদেরও। এরপর থেকেই এই স্থানীয় সরকার ব্যবস্থা চলছে প্রশাসক নিয়োগের মাধ্যমে। জাতীয় সংসদ নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন, কোনটি আগে হবে এমন প্রশ্নে দ্বন্দ্বে রাজনৈতিক দলগুলো। স্থানীয় সরকার নির্বাচন আয়োজন হলে সংঘাত সৃষ্টি হওয়ার পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচন আরও পিছিয়ে যাবে বলে মনে করে বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল। শাসন শব্দটা বাদ দিয়ে সংস্কার, স্থানীয় সরকার এটা পূর্ণাঙ্গ রূপে ধারণ না করা পর্যন্ত ওই নির্বাচনে যাওয়াটা আগে ঝুঁকিপূর্ণ হবে, ওটা পরে হোক। ঝুঁকির কথা আমরা যেটা বলছি, ছাত্রলীগের, যুবলীগের বা স্থানীয় সরকারে যারা নির্বাচিত ছিল আওয়ামী লীগের, এরা তো এই ফাঁকে ঢুকে পড়বে আপনার আমার বা অন্য কারো সাহায্য সহযোগিতা নিয়ে। সেটা হচ্ছে অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক পরিস্থিতি সরকারের দৃঢ় নিয়ন্ত্রণে থাকতে হবে, তাইলে ওদের পক্ষে এটা ভালো নির্বাচন করা সম্ভব। আপনি যদি স্থানীয় সরকার করতে চান তাহলে ইউনিয়ন কাউন্সিল থেকে সিটি কর্পোরেশন করতে হবে, মিনিমাম 2 বছর লাগবে। আমি কি 2 বছর অপেক্ষা করতে চাই? জাতির সামনে এই প্রশ্নটা আসলে জাতি না বলবে। এই নির্বাচনের তৃতীয়ত সংঘাত বেড়ে যেতে পারে। জাতীয় নির্বাচন কেমন হতে পারে, স্থানীয় সরকার নির্বাচন তার একটি মহড়া হতে পারে বলে মনে করে জামাত ও জাতীয় নাগরিক পার্টি। নির্বাচন সরকার করতে পারবে কিরকম সুস্থ তার একটা মহড়া এখানে তৈরি হয়ে যাবে। এখান থেকে যে ত্রুটিগুলো ধরা পড়বে এগুলো জাতীয় সংসদের সামনে রেখেই একটা সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন হওয়ার সুযোগ তৈরি হবে বলে আমি মনে করি। এই কারণেই যে এই সরকার তো কোনো নির্বাচন করার কোনো অভিজ্ঞতা নেই। যদি স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে ফিল্ড টেস্ট করা না হয় এবং সেই সাথে তড়িঘড়ি করে একটা হতকারীভাবে একটা জাতীয় সংসদ নির্বাচন দিয়ে দেওয়া হয়, গণপরিষদও না, সেটা তো আসলে মেনে নেব না। আমরাও মেনে নিব না। আমরা মনে করি যে এটা অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে পুরোপুরি অসামঞ্জস্যপূর্ণ এবং এটা এক ধরনের প্রতারণা হবে। স্থানীয় সরকার বা জাতীয় সংসদ নির্বাচনের আগে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব সংস্কার শেষ করা উচিত বলেও মনে করে রাজনৈতিক দলগুলো। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের নিয়ে ইফতার আয়োজন করেছে বিএনপি। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের জ্যেষ্ঠ নেতারা ইফতারের আয়োজনে ছিলেন। রাজধানীর হোটেল ওয়েস্টিনে এই ইফতার পার্টির আয়োজন করা হয়। ইফতারে ব্রিটিশ হাইকমিশনার সারা কুক, যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত জন ডেনি লেভিস, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা, পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ ফারুক, তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশ নেন। দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইফতারের কূটনীতিকদের শুভেচ্ছা জানান। এ সময় বিএনপি মহাসচিব বলেন, বিএনপি নিশ্চিত করতে চায় বাংলাদেশের রাজনৈতিক ভাগ্য কেবল জনগণই নির্ধারণ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর ম.শ. আরিফিন সিদ্দিক লাইফ সাপোর্টে রয়েছেন। রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিউরোসায়েন্স ইউনিটের আইসিইউতে নিউরোসার্জন প্রফেসর নজরুল ইসলামের তত্ত্বাবধানে ভর্তি আছেন তিনি।
তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, তাকে রক্ত দেয়া হচ্ছে। প্লাটিলেট বাড়লে অস্ত্রোপচারের বিষয়ে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। বৃহস্পতিবার অধ্যাপক আরিফিন সিদ্দিক মাটিতে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। তারপর তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিউরোসায়েন্স ইউনিটের আইসিইউতে ভর্তি করেন স্বজনরা। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফর শেষে বৃহস্পতিবার দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সফরকালে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের জনগণ সার্বিক উন্নয়নের জন্য সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে সম্মানসূচক রাষ্ট্রপতি পদকে ভূষিত করেন। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি কন্টিনজেন্ট সমূহ ও বাংলাদেশি শান্তিরক্ষীদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সেনাবাহিনী প্রধানকে অবহিত করা হয়। এ সময় তিনি তার মূল্যবান দিক নির্দেশনা প্রদান করেন। এরপর সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক আর্ম ফোর্সেস প্রধান জেনারেল মামাদৌ জেফরিনের সাথে দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সুন্দর পরিবেশের সাথে মানুষের জীবনযাপনের যে একটা যোগসূত্র রয়েছে, পরিবেশ যে আমাদের সবার জন্য অমূল্য সম্পদ, সেই চেতনাবোধটাও আজ ম্রিয়মাণ। তাই প্রকৃতির সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের সেতুবন্ধ গড়তে ঝিনাইদহে প্রকৃতি ও জীবন ক্লাবের ব্যতিক্রমী উদ্যোগ। আবহমান বাংলার সবুজ শ্যামল প্রকৃতি ও পরিবেশ সম্পর্ক জানতেই গ্রামীণ জনপদে ক্ষুদে শিক্ষার্থীরা। শেখ সেলিমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। মুক্ত আকাশ, আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘ, নদীর জলতরঙ্গ কিংবা প্রকৃতির সবুজ শ্যামলিমা, শিশুদের কাছে এসব এখন রূপকথার গল্প। শহুরে জীবনে প্রকৃতির সান্নিধ্য বঞ্চিত হয়েই বেড়ে উঠছে নতুন প্রজন্ম। নতুন প্রজন্মের মাঝে পরিবেশ সচেতনতা তৈরি ও জীববৈচিত্র্যের সাথে পরিচিত করাতেই ঝিনাইদহ প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে ছায়া সুনিবিড় গ্রাম বেলাশোলায় এক ঝাঁক ক্ষুদে শিক্ষার্থী। তাদেরকে মানবিক গুণাবলী সেইগুলো শেখানোর উদ্দেশ্যে এবং প্রাকৃতিক যে পরিবেশ গ্রামের সেইটার সাথে মিলেমিশে একাকার হয়ে যাওয়ার জন্য আজকের আয়োজন। প্রাকৃতিক পরিবেশে বাঁধ ভাঙা আনন্দ উল্লাসে মেতে ওঠে ঝিনাইদহ ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীরা। দাদা দাদিদের কম্বল দিয়েছিলাম, খেলাধুলা করেছিলাম, ফুলকপি, খেজুর গাছ, সর্ষে গাছ, ভাই বোনকে চকলেট দিছি, খেয়েছিলাম আর জমিতে গিয়েছিলাম। এমন আয়োজন শিশুদের মনোবিকাশ বহুগুণে বাড়িয়ে তুলবে প্রত্যাশা অভিভাবক সহ সংশ্লিষ্টদের। আগামী দিন তারা এই প্রকৃতিকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে ভূমিকা রাখবে। বাচ্চারা তো সবসময় শহরের ভিতরে ঘরের ভিতরে আটকা থাকে, ওরা এখানে এসে একদম খুবই মজা করেছে। প্রকৃতি জীবন ক্লাবকে ধন্যবাদ জানাই যে এমন একটা সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য। সচেতন নাগরিক যদি আমরা প্রকৃতি রক্ষায় এগিয়ে আসি তাহলে সবুজ পৃথিবী গড়ে তোলা একদিন সম্ভব হবে। আমাদের নতুন প্রজন্মকে এরকম প্রকৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ডিজিটাল যুগে তাদের বিভিন্ন গাছপালা, বিভিন্ন প্রকার ফসলাদি এই সম্পর্কে ধারণা দেওয়ার জন্য ঝিনাইদহ প্রকৃতি ও জীবন ক্লাব এই আয়োজন করেছি। তারা যদি এই প্রতিটি উপাদানের উপযোগিতা বুঝতে পারে তাহলে আমি মনে করি যে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে। এই গাছগুলো দেখছে, তাদের ভালো লাগছে, তারা আনন্দিত হচ্ছে, তাদের মনে অনেক প্রশ্ন তৈরি হচ্ছে। পরিবেশবিদরা বলছেন ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মকে সম্পৃক্ত করতে পারলে ভালো থাকবে প্রকৃতি, ভালো থাকবে বাংলাদেশ। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। প্রিয় দর্শক, এ পর্যায়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি প্রসঙ্গ। বিরতির পরে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। এ পর্যায়ে নিটল টাটা কৃষি সংবাদ। ভার্মি কম্পোস্ট এবং অণুজীব সার ব্যবহার করে মুগ ডাল চাষাবাদে ব্যাপক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা ঈশ্বরদী উপকেন্দ্র।
পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী এই টেকসই প্রযুক্তি প্রান্তিক পর্যায়ে কৃষকদের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ। পাবনা থেকে আখতারুজ্জামান আক্তারের রিপোর্ট। প্রতিনিয়ত রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটির প্রাণশক্তি যেমন দুর্বল হচ্ছে, তেমনি কমে যাচ্ছে মাটির উর্বরতা। মাটির স্বাস্থ্য এবং পরিবেশ রক্ষায় অণুজীব সার এবং ভার্মি কম্পোস্ট সারের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। অণুজীব সার ব্যবহারের ফলে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায় এবং বীজে প্রোটিনের পরিমাণ বৃদ্ধি পায় এবং ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতাও এটি বাড়িয়ে দেয়। একাধারে এটি পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী। গৃহস্থলীর যে আবর্জনাগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে কিন্তু ভার্মি কম্পোস্ট তৈরি করা যায়। ভার্মি কম্পোস্ট উৎপাদন প্রযুক্তি ব্যবহার করে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির মাধ্যমে গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং কৃষকের আয় বৃদ্ধিতে অবদান রাখবে বলছে কৃষি বিভাগ। গোবর, আমাদের যে বিভিন্ন আবর্জনা থেকে যে আমাদের যে বিভিন্ন লতাপাতা যে আছে, যে কচুরিপানা আছে, কলা গাছ আছে, বিভিন্ন এইগুলো দিয়ে কিন্তু আমরা ভার্মি কম্পোস্ট করতে পারি। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্র ঈশ্বরদীতে 2 দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণের আয়োজন করে। এতে পাবনা ও নাটোর জেলার শতাধিক কৃষক অংশগ্রহণ করেন। রান্না করার সময় তরকারি যে অবশিষ্ট ফেলে দিতাম, এখন আর ফেলে দিব না। সেগুলা বাড়ির গরুর গোবর দিয়ে সেটা দিয়ে আমরা চেষ্টা করব যেন সার তৈরি করতে পারি। প্রশিক্ষণের মাধ্যমে জানলাম যে এগুলো দিয়ে আমরা ভার্মি কম্পোস্ট উৎপাদন করে সামাজিকভাবে লাভবান হতে পারবো। এই ধারণাটা বিনা কর্তৃক আয়োজনটা করছে, এর থেকে আমরা শিখলাম এবং আমরা জমিতে প্রয়োগ করব। বিনার এই প্রযুক্তি সবখানে ছড়িয়ে দেয়া গেলে মুগ ডাল চাষে এক নতুন দিগন্তের সৃষ্টি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাবনা থেকে আখতারুজ্জামান আক্তার, চ্যানেল আই। দেখবেন প্রকৃতি সংবাদ। কিশোরগঞ্জের কালনী নদীতে অবৈধ বালু উত্তোলনের মহা উৎসব চলছে। আইনের তোয়াক্কা না করে রাজনৈতিক ছত্রছায়ায় দিনে দুপুরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু তুলছেন প্রভাবশালীরা। এতে তীব্র নদী ভাঙনে বিলীন হয়ে গেছে দোয়েলপুরের শত শত বসতবাড়ি ও ফসলি জমি। ভুক্তভোগীদের অভিযোগ, প্রকাশ্যে এমন অবৈধ কর্মকাণ্ড চললেও নিশ্চুপ প্রশাসন। কিশোরগঞ্জ প্রতিনিধি এসকে রাসেলের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। 2 মাস ধরে অষ্টগ্রামের দোয়েলপুর অংশের কালনী নদীতে ড্রেজার দিয়ে প্রকাশ্যে বালু উত্তোলন করছে প্রভাবশালীরা। নিয়মনীতির তোয়াক্কা না করে বালু উত্তোলন করায় তীব্র নদী ভাঙনে চরম দুর্ভোগে দোয়েলপুরের 43টি পরিবার। ভাঙন আতঙ্কে দিন পার করছেন নদী তীরবর্তী হাজারো মানুষ। জীবন রক্ষায় বসতভিটা ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন অনেকেই। ওই পার মাটি কাটার কারণে ওই পার চলে যাইতেছে ভাঙ্গা, ওই পার আইতেছে, আমরা বাড়িঘর ভাঙ্গা যাইতেছে, জমি হয় এবং কি আমরা কৃষি ক্ষেত করতে পারি না। বাড়িঘর যদি ভাঙ্গা যায় আমরা কই যাব, কই থাকবো? এটা বন্ধ না করলে আমরা চলতে পারতাম না। ভুক্তভোগীদের অভিযোগ, মাথা গোজার শেষ অবলম্বন রক্ষায় প্রতিবাদ করলেই মিলছে হুমকি। কখনো মাটি তুলতেছে, আমরার কথা মানে হেরা মানে না, আমরা গরিব মানুষ, আমরা কথা হেরা মানে না। মাটি তুলে অষ্টগ্রামের শাহিনের দোয়াই দিয়া এবং এই মালটা সবসময় তুলে দিনে দুপুরে। এর নাম হলো সোহাগ। জমিন, আমরা জমিন বাড়িঘর সম্পূর্ণ বেঙ্গলে যেতে থাকা। তবে অবৈধ বালু উত্তোলনের সাথে সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন স্থানীয় রাজনৈতিক এই নেতা। আমার বিষয় এগুলো তো আমার দেখার বিষয় না, এগুলো প্রশাসন আছে, প্রশাসন। অভিযোগ কিংবা পাল্টা অভিযোগের বিপরীতে বালু খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসেই সীমাবদ্ধ কর্তৃপক্ষ। আইন অনুযায়ী যে আইন আছে সেটার ব্যবস্থা নেব, বালু মল এবং মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ব্যবস্থা। জীবন জীবিকা রক্ষায় ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি কালনী নদী তীরবর্তী বাসিন্দাদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। জানাবো খেলার খবর। ডিসেম্বর থেকে মার্চের মধ্যে নির্বাচন, বিবিসিকে বললেন প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগ অংশ নেবে কিনা দলটির সিদ্ধান্ত ও চূড়ান্ত করবে ইসি মন্তব্য। এবছর জাতীয় নির্বাচন আয়োজন কঠিন বলে মনে করেন নাহিদ ইসলাম। সরকার জননিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করতে পারেনি দাবি। স্থানীয় সরকারের আগে সংসদ নির্বাচন চায় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। স্থানীয় নির্বাচনের মাধ্যমে ফ্যাসিবাদ ফিরে আসার শঙ্কা।
এবং 2 যুগ পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আবারও মুখোমুখি ভারত নিউজিল্যান্ড। ভারতের লক্ষ্য প্রতিশোধ, 2 ঘন্টায় শেষ ফাইনালের সব টিকিট। প্রিয় দর্শক, এর সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদটিকে সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।